প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সারা জীবন ধরে তরুণদের শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলেছেন এবং সেই শিক্ষা ব্যবস্থা হবে একটা স্বাধীন উন্মুক্ত শিক্ষা, যে শিক্ষা মানুষকে উদার করবে, মানবিক করবে, দেশপ্রেমিক করবে। রবীন্দ্রনাথও তার শান্তিনিকেতনে একটি উন্মুক্ত শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং সেই শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি যে মুক্ত প্রান্তরের মধ্যে সেই শিক্ষা দিতেন তিনি, কিছুটা সক্রেটিসের মতো, কিছুটা প্লেটোর মতো। আমাদের নজরুলও সেই শিক্ষা চেয়েছিলেন, যে শিক্ষা মানুষকে মানুষ করবে, যে শিক্ষা মানুষকে মানবদরদী করবে, মানবিক মূল্যবোধ সম্পন্ন করবে। আমরা আজকে নজরুলের শিক্ষা চিন্তা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যারা অতিথি আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিল্পী পৃথুলা দত্ত প্রজ্ঞা, আর আজকে যারা বাজাবেন তবলায় অপূর্ব এবং শিমু কিবোর্ডে। আমি প্রথমেই ওবায়দ ভাইয়ের কাছে যাই। ওবায়দ ভাই, আমরা উন্মুক্ত শিক্ষা ব্যবস্থার একটা জায়গা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষ তার মুক্তভাবে শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে। খুব বেশি আমলাতান্ত্রিক জটিলতা আপনার শিক্ষা কেন্দ্রে নেই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও এরকম একটি উন্মুক্ত, স্বাধীন, মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার কথা চিন্তা করেছিলেন এবং তিনি তরুণদের অ্যাকোমোডেট করতে চেয়েছিলেন। যারা দরিদ্র, যারা অনেক বিত্তশালী নয়, যারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়তে পারে না, তাদের শিক্ষার কথা তিনি চিন্তা করেছিলেন। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি আমাদের জাতীয় কবির শিক্ষা চিন্তার সঙ্গে কোনো ঐক্যমত্য পোষণ করে কিনা, কিংবা আমাদের জাতীয় কবির যে সমস্ত রচনা আছে তা আপনাদের পাঠ্য তালিকার মধ্যে কিংবা সিলেবাসে থাকে কিনা? কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি তার পুঁথিগত শিক্ষার জায়গায় উনি অনেক উচ্চ শিক্ষিত আমরা বলবো না, কিন্তু জ্ঞানের দিক থেকে অনেক গভীরতা অনেক বেশি, ওনার জ্ঞানের মানে প্রখরতা অনেক বেশি। সেই জায়গা থেকে উনি শুধুমাত্র একজন কবি না, সাহিত্যিক না, সাংবাদিক না, উনি সর্বগুণী গণিত একজন মানুষ, যার উদারতা আছে, সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে উনি কাজ করেছেন এবং মুক্তভাবে সব চিন্তা করার সুযোগ ওনার সবসময় ছিল। সো আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ওনাকে নিয়ে পড়ার আমাদের এখনোভাবে সিলেবাস অন্তর্ভুক্ত করা নাই। এমনি যে আমাদের বিভিন্ন বিভাগগুলোতে তার বিষয়ে বাংলাদেশে যে কেন অর্থাৎ বাংলাদেশের উচ্চ স্তর পর্যন্ত, একবারে নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত তার সম্পর্কে লেখাপড়া করার অবারিত সুযোগ আছে এবং তাকে নিয়ে চর্চা করার সুযোগ আছে, সেটা আমাদের প্রতিগতভাবে আছে। কিন্তু বাংলাদেশের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কিন্তু আসলে উনি যেভাবে চিন্তা করতেন যে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে এসে সবাইকে শিক্ষিত করার সুযোগ, সেটা আমার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে। কেন আছে এইভাবে? যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো বয়সের কোনো বার নাই, জ্ঞান অর্জনের কোনো বয়স লাগে না। একেবারে সেই দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমরা জ্ঞান অর্জনের জায়গা তৈরি করেছি। তো সেটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে। একজন পিছিয়ে পড়া জনগোষ্ঠী যে কিনা শিক্ষার থেকে বঞ্চিত, তার সুযোগ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আছে। যার চাকরি করছে, যার বয়সের একটা বার আছে, তার জন্য অন্য জায়গায় সমস্যা থাকলেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তার পড়ার সুযোগ আছে, অবারিত সুযোগ আছে। একজন নৃগোষ্ঠী, যার হয়তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আদিবাসী, তাদের ওখানে লেখাপড়ার সুযোগ নাই, কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এখানে আসতে হয় না। তারা শুক্রবার শনিবার দিন তাদের সেই ক্লাস করে, অনলাইনে ক্লাস করে, ভিডিও মাধ্যমে, লার্নিংয়ের মাধ্যমে, ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে, ODL বলা হয়, মানে ডিস্টেন্স লার্নিংয়ের সিস্টেমে যেটা আছে, ওভারসিজ ডিস্টেন্স লার্নিং, সব জায়গায় আমার সুযোগ সেটা আছে। তার মাধ্যমে উনি শিক্ষা গ্রহণ করতে পারে। তারপরে আমাদের যে সমস্ত বোনেরা যাদের হয়তো অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তাদের কিন্তু সেই লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত, তারা কিন্তু এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেকে পড়াশোনা করছে। তাদের একেবারে লেখাপড়া থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিয়ের কারণে পড়াশোনা করতে পারছে না, তারা একটা সময় পরে সংসার গুছিয়ে তারা আবার সন্তানের সাথেও লেখাপড়া করছে, এমন সুযোগও আমাদের এখানে আছে। তারপরে আমরা দক্ষ জনশক্তি করতে চাই, কারণ আমরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা মানে গণহারে বিশ্ববিদ্যালয় করা, উচ্চশিক্ষা যেটা নজরুল খুব চেয়েছিলেন, হ্যাঁ, সেটাতে আমাদের লাভ না। আমরা চাই দক্ষ জনশক্তি। নজরুলের চিন্তার সাথে সম্পূর্ণ মিল আছে এবং দেশীয় সংস্কৃতিকে বোঝার চেষ্টা করা, বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট না হয়ে দেশের মানে জনগণকে দেশের ভাষায়, দেশের জনগোষ্ঠীকে বোঝানো যে তারা এই দেশটা আমার, এই মাটি আমার, এখানে
আমার লোকদেরকে দক্ষ হতে হবে। এই দক্ষতা অর্জন করলেই কিন্তু মানুষ একটা জায়গায় গিয়ে অন্য জায়গায় তার কর্মসংস্থান তৈরি করতে পারে। কর্মমুখী শিক্ষা তৈরি করার জন্য আমাদের সেই স্কোপগুলো আছে। অসাধারণভাবে আপনি বললেন। তো নজরুল কিন্তু কৃষকদের প্রতি খুব দায়বদ্ধ ছিলেন এবং তিনি ভাবতেন যে কৃষকদেরও শিক্ষিত করতে হবে। এখন আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কৃষকদের শিক্ষার ব্যবস্থাটা কেমন? আমরা এখানে শুধু কৃষক বলছি না, আমাদের সকল জনগোষ্ঠীর যারা কনভেনশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, তারা যদি আমাদের এখানে আসে, সে কৃষক কেন, আমাদের তো আমরা এখন গার্মেন্টস যারা শিল্প আছে, তারপর কর্মচারী আমাদের ওয়ার্কার বলি, গার্মেন্টস শ্রমিক যারা আছে, তাদেরকে আমরা চেষ্টা করছি। গত কদিন আগে আমরা ইপিজেড এলাকায় গিয়েছি সেই তাদেরকে শিক্ষিত করার জন্য, তাদেরকে ভর্তি করানোর জন্য। তাতে লাভ কি? চিটাগাং ইপিজেড, কর্ণফুলী ইপিজেড অনেক বিশাল এরিয়া, যেখানে কিন্তু আমরা ওখানে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। তারা সপ্তাহে 5 দিন অফিস করছে, আর 2টা দিন তারা যদি এখানে সময় দেয়, তারা কিন্তু তাদের শুধুমাত্র শিক্ষিত হচ্ছে না, তাদের রুজি রোজগারের জায়গায় তাদের মানে সুযোগ তৈরি হচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্যটা কেমন? এটা চমৎকার কথা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তে একটা বাংলাদেশ একেবারে সংসদে 98তম অধ্যাদেশে পাশ করে একটা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে এখানেও তাই। পার্থক্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে তাদের মানে অন ক্যাম্পাসে সব লেখাপড়া হচ্ছে, আর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে তাদের আমাদের লেখাপড়া, সারা দেশটাই ক্যাম্পাস, সারা দেশটাই আমাদের ক্যাম্পাস। আমি প্রতি প্রায় সপ্তাহে আমি দেশের বাইরে, ঢাকার বাইরে। বিশ্ববিদ্যালয়ের তাহলে স্লোগান হওয়া উচিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দেশটাই ক্যাম্পাস। আমরা শিক্ষাকে পণ্য হিসেবে নিয়েছি, পণ্যটা আমরা একবারে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি। বা আজকের সেই চিটাগাংয়ের একবারে সেই কি বলে টেকনাফে আমাদের স্টাডি সেন্টার আছে, ওখানকার জনগোষ্ঠী ঢাকায় আসতে হবে না, তা ওখানে বিএড করছে, এমএড করছে, সিএসসি পড়ছে, তারা ল পড়তে পারছে, তারা সমস্ত ওখানে কৃষকরা যারা আজকে মানে পোলট্রি ফার্ম দিচ্ছে, পোলট্রি ফার্ম দিয়ে তারা জানে না কীভাবে হাউ টু গো ফরওয়ার্ড, তারা ওখানে এখানে আমাদের সার্টিফিকেট নিয়ে তা আমাদের শিখে তারা নিজেরা ব্যবসা করছে, উদ্যোক্তা হচ্ছে। তাই এটা তো তাদের কৃষকদের জন্য কেন, সবার জন্য অবারিত। নজরুলের সে কথা, ওঠরে চাষি জগৎবাসী ধর কুশে লাঙল। মানে একটা শ্রমিক জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ করে দিই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তাহলে নজরুলের স্বপ্ন পূরণ হবে। আমাদের এটাই দক্ষতা বৃদ্ধি করা এবং মানে যাকে বলা হয় কর্মমুখী শিক্ষা। উনি নিজে শিক্ষিত হয়ে নিজে একটা উদ্যোক্তা হবেন, উনি নিজের দেশের বাইরে যা দক্ষতা গড়ে তুলবেন, দক্ষতার ছাপ লাগবেন, তারপর ওয়েজ আর্নার যাকে বলা রিমিটেন্স বৃদ্ধি করবেন। আর দক্ষ জনগোষ্ঠী আমরা চাই না, আমরা চাই দক্ষ জনশক্তি। সেই জায়গা থেকে আমরা অনেক এগিয়ে আছি। নজরুলের চিন্তার সাথে আমাদের সেই উন্মুক্ত চিন্তা আমাদের আছে। অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো। পৃথুলা দত্ত প্রজ্ঞা, আমরা কোন গানটি শুনবো? প্রথমেই গাইছি আমার ভালোবাসার সাত জাগে। আমার ভালোবাসার সাত জাগে, আবার ভালোবাসার সাত জাগে। হ্যাঁ, গানটি ইমন পূরবী রাগের উপর রয়েছে, চেষ্টা করছি। ভালোবাসার সাত জাগে, ভালোবাসার সাত জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার সাথ জাগে। যে ফুল দুলিয়াছি নিঠুর পায়ে, যে ফুল দুলিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরি তারে বুকে জড়ায়, উদাসীন হিয়া রেঙে ওঠে অবেলায়।
আবার ফাগুন সমীর কেন বহে তপবনের বুকে ঝরনা সম তপবনের বুকে ঝরনা সম কেলে সহসা হে প্রিয়তম মাথুরের গোকুল সহসা রাঙাইলে মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাশের কুমকুম ভাগে আবার ভালোবাসার সাথ জাগে সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার সাথ জাগে জাগে ভালোবাসার সাথ জাগে ভালোবাসার সাথ জাগে অনেক ধন্যবাদ পৃথ্বী দত্ত প্রজ্ঞা, চমৎকার করে এই গানটি তুমি গাইলে, তোমাকে অনেক ধন্যবাদ। আবারও যাচ্ছে আলোচনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। আমরা ছিলাম যে নজরুলের যে উন্মুক্ত শিক্ষা চিন্তা, যেটি তিনি সমস্ত বাঙালি সম্প্রদায়, বাংলাদেশের মানুষ, ট্রাইব, যে যেখানে আছে সবাই শিক্ষা গ্রহণ করতে পারবে এবং তরুণরা শিক্ষিত হয়ে দেশের মানমর্যাদা বৃদ্ধি করবে, সেই জায়গাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনেক দূর কাজ করছে বলে আমরা জানি। তো নজরুলের যে টেক্সট, আমরা চাই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা মানুষ হতে চায়, সে ভালো মানুষ গড়তে নজরুলের টেক্সট কিন্তু খুব দরকার। এখন আপনারা কি পরিকল্পনা, তিনি তো এবার গেজেটে ভুক্ত হলেন আমাদের জাতীয় কবি হিসাবে, এখন জাতীয় কবিকে কিভাবে লার্নিংয়ের মধ্যে, লার্নিং প্রসেসের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত করবেন, কোনো চিন্তা আছে কিনা? জি, আপনি জানেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুধুমাত্র উচ্চশিক্ষার স্তর না, একবার নিম্ন স্তর থেকে, মানে ক্লাস 9 থেকে ক্লাস পড়ানো হয়। ওখানে SSC কোর্স আছে, HSC কোর্স আছে, BA, BSS, MA, MSS, B.Ed, M.Ed, BBA, MBA, বিভিন্ন ধরনের কোর্স, এবং এর বাইরেও অন্য মানে সার্টিফিকেট কোর্স আছে, নার্সিং আছে, CSC আছে। সো আমরা সাধারণত এই ধরনের কবি নজরুলের মতো একজন বিদগ্ধজনকে, আমার জাতীয় সম্পদকে আমরা অবশ্যই সংরক্ষণ করতে চাই। সেক্ষেত্রে ক্লাস মানে আগামী দিনগুলোতে এখন যে পর্যায়ে আছে, যে আমরা ইনশাল্লাহ, আমি দায়িত্ব পাওয়ার আগে কী ঘটছিল সেটা পিছনের দিকে না তাকাই, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা ইদানিংকাল অলরেডি কোর্স কারিকুলামে বিভিন্ন, আজকেও মিটিং ছিল, মিটিং দিচ্ছে, আমরা এটাকে যুগ উপযোগী করার জন্য এবং আরও আধুনিক করার জন্য, এবং নজরুলের শিক্ষা চিন্তা দর্শনকে আমরা আরও যাতে করে এখানে ঢুকাতে পারি সেই চিন্তা আমরা অবশ্যই করব। কারণ আমাদের ক্লাস 9-এ যে যারা আছে তারা নজরুলকে যতখানি জানে সেটা আরও বেশি জানতে হবে, তাকে শিখতে হবে, তাকে বুঝতে হবে। এবং আমাদের ইন্টারমিডিয়েট লেভেলেও একইভাবে আমাদের কোর্স কারিকুলাম, যেহেতু নজরুলকে নিয়ে শুধুমাত্র ইন্টারমিডিয়েট লেভেল, এক উচ্চশিক্ষায় তার গবেষণা হয়, আমরাও চাই তাকে অবশ্যই এই মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের কাছেও নজরুলকে আমরা পরিচিত করতে চাই। কারণ আমরা যদি এই নামি দামি লোকদেরকে সম্মান না দেই, তাহলে আলটিমেটলি এই জাতি তো নষ্ট হয়ে যাবে। আর ধরেন একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য নজরুলকে খুব দরকার। অবশ্যই আমরা যে বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তা করছি, সেই চিন্তাটাও কিন্তু নজরুল করে গেছে। নজরুল জাতীয়তাবাদী লোক, দেশপ্রেমিক লোক, এক খালি জাতীয়তাবাদী লোক, তার মতো লোককে যেমন মূল্য না দিলে হবে কী করে। এবং আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে মানে শিক্ষা ব্যবস্থায় নজরুল নিজে কিন্তু ক্লাস 10 পর্যন্ত পড়েছেন, ম্যাট্রিক পরীক্ষা না দিয়ে সৈনিক জীবন করেছেন। তিনি ফিরে এসে চাকরি পেয়েছিলেন, কিন্তু তিনি চাকরি নেননি, আমলাতান্ত্রিক চাকরি তিনি নেননি। তিনি নিজে মুক্ত চিন্তার অধিকারী, মুক্ত চিন্তার অধিকারী, এবং তিনি তার সন্তানদেরকেও সেভাবে মানুষ করেছেন। আজকে আমরা দেখতে পাই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, সেখানে কিন্তু তারা নজরুলের গান, নজরুলের কবিতা পথে পথে রাস্তায় তারা গিয়েছে এবং আবৃত্তি করেছে। সুতরাং
এই তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য নিশ্চয় মুক্ত বিশ্ববিদ্যালয় তার সিলেবাসে সেটা আনবে। সেটার জন্য কি আপনাদেরকে ইউজিসির পারমিশন লাগবে? না, আমরা এগুলো লাগবে না। আমরা যে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামগুলো আমরা সেটা আমাদের একাডেমিক কাউন্সিল পর্যন্ত অনুমোদন করলেই হয়। আমরা কোর্স কারিকুলাম সম্পূর্ণ আমাদের একাডেমিক কাউন্সিলের মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যে স্কুলগুলো বা আমাদের ডিপার্টমেন্টগুলো থেকে অনুমোদন হয়ে আসে এবং সর্বশেষ হাইয়েস্ট অথরিটি হলো একাডেমিক কাউন্সিল, সেটা আমাদের মধ্যেই আছে, সেখানে সমস্যা নাই কোনো। আমরা তাকে অবশ্যই সংযুক্ত করবো তার সব কিছুই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিংবা অন্য অন্য যে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য হলো, আমরা যেটা একটু আগে বলেছিলাম যে ওনারা একটা নির্দিষ্ট ক্যাম্পাসের ভিতরে তাদের লেখাপড়া আছে, আমরা সারা বাংলাদেশ আমাদের কোর্স কারিকুলামের দিক থেকে তারা সপ্তাহে 5 দিন তারা ক্লাস নিচ্ছেন, আমরা সপ্তাহে 2 দিন, আমরা শুক্রবার শনিবার যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা চাকরি করছে, জবে আছে, তাদেরকে আমরা শুক্রবার শনিবার ছাড়া তো আনতে পারছি না। এবং এর বাইরে ক্লাসগুলো তারা আমরা অনলাইনে ক্লাস নেই, ডিস্টেন্স মোডে ক্লাস নেই, সেখানে তাদেরকে মডিউল দেওয়া হয়, তাদেরকে ভিডিও অডিও, তারপরে ইউটিউব বলি আমরা, বা যে বিও ইউটিউব বলি আর কি, টিউব, বিওইউ মানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ইউটিউবের জায়গায়, তারপরে বাউ টিভি, বিওইউ টিভি বলি, সেই সমস্ত মাধ্যমে চ্যানেলের মাধ্যমে তাদেরকে আমরা শিক্ষা দেই। মডিউলগুলো আমরা রেকর্ড করে সেটা আমরা অনলাইনে ছেড়ে দিই, সেটা আমাদের ইউটিউবে তারা চ্যানেলে তারা যায়, ইউটিউব আছে, আমাদের লার্নিং সিস্টেম আছে, সেখানে তারা যায়। সো কোর্স কন্টেন্টের ভিতরে খুব বেশি ডিফারেন্স নাই, কিন্তু মেথডটা ভিন্ন একটু। আপনাদের কি সঙ্গীতের কোনো বিভাগ আছে? সঙ্গীতের একটা বিভাগ আছে। সঙ্গীতে আমাদের গত প্রশাসন রেজওয়ানা চৌধুরী বন্যা তার সাথে একটা মানে চুক্তি সই করেছিল যে আগামী দিনে সঙ্গীত চালু করবে, কিন্তু ওনারা বোধহয় একটা জমি নিয়ে বোধহয় করে প্রতিষ্ঠান করেছিল, সেই প্রতিষ্ঠানে কি যেন গ্যাঞ্জাম হচ্ছিল। সেটা তো রবীন্দ্রনাথ শেখাবে, তাহলে নজরুল কোথায়? না, তখন তো আগে প্রশাসন রবীন্দ্রনাথ নিয়ে চর্চা বেশি করেছে, নজরুলকে নিয়ে চর্চা করে করুক, কিন্তু আমরা সেটার বিরুদ্ধে না, অবশ্যই বিরুদ্ধে, দুইদিন আমার সম্পদ, কিন্তু ওটা বোধহয় তাদের সাথে বোধহয় সমস্যা হয়ে গেছিলো, ওটা আমরা স্থগিত আছে। আগামী দিনে হয়তো আমরা সঙ্গীত ডিপার্টমেন্টগুলো খুলবো বলে আমি তো মনে করি যে নজরুলের গান, নজরুলের কবিতা যদি আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বেশি করে যুক্ত করেন, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। আমরা সঙ্গীত নামে একটা ডিপার্টমেন্টে চালু করার চেষ্টা করছি, স্কুল মধ্যে একটা অন্তর্ভুক্ত হবে, এটা আমরা চেষ্টা করছি অলরেডি, যেহেতু ওই ফাইলটাই এখন আছে, আমরা একটু মডিফাই করে নতুন করে যাবো, হয়তো আপনি সংযুক্ত হতে পারেন সুযোগ হলে। আমি তো মানে সাহিত্যের লোক, সেখানে আপনি যুক্ত করলে আমি আনন্দিতই হব, কারণ নজরুলকে যত আমরা নিয়ে যেতে পারি। নজরুল যেমন বলছেন, পাতাল ফুড়ে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। এই যে মুক্ত চিন্তা নজরুলের, জগৎ দেখার, তো এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানে মাননীয় উপাচার্য হিসাবে আপনার স্বপ্নের কথা যদি একটু আপনার আমাদের বলেন। আমি স্বপ্নের কথা বলবো, এটা হলো এই যে আমি এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1992 সালে 21শে অক্টোবর, যখন আমার শিক্ষক অত্যন্ত শ্রদ্ধেয়জন অধ্যাপক শমশের আলী স্যার, ওনার একটা ব্রেইন চাইল্ড ছিল, তার মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সহযোগিতায় তার মাধ্যমে ওটা প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে লক্ষ্যই ছিল এই যে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করা, দক্ষ জনশক্তি তৈরি করা। আমরা সেই দক্ষতা বৃদ্ধি না হলে বাংলাদেশের মানুষ দেশের বাইরে দেশে তারা স্বনির্ভর থাকবে না। আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সেটা উদ্দেশ্য ছিল। আমি বিগত সময়কালে তারা বোধহয় ট্রেন থেকে একটু বিচ্যুত হয়েছিল, ট্রাক থেকে। আমি ফিরে আসার পরে সেই 1992 সালের প্রতিষ্ঠার সময় যে মিশন এবং ভিশন ছিল, সেই মিশন নিয়ে আমি সেখানে এগিয়ে যাচ্ছি। আশা করি আমাদের সেই দেশটাকে আমরা, আমাদের দেশ, আমার মাটি, আমার মা, এটাকে আমরা একটা সম্পূর্ণ সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিগণিত করার জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা জানি যে জাতি শিক্ষায় যত উন্নত, সেই জাতি তত অগ্রগামী। আমরা জানি একটা দেশকে মানে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা ফেলতে হয় না, শিক্ষা ধ্বংস করলে হয়ে যায়। আমরা সেইটা চাই না, আমরা সংস্কৃতিকে ধ্বংস করলে হয়ে যায়। আমরা চাই শিক্ষা ব্যবস্থাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য মানুষ যেন সত্যিকারভাবে, শিক্ষা মানে হচ্ছে জ্ঞান আহরণ বা জ্ঞান বিতরণ। আমরা সার্টিফিকেট GPA 5 চাই না, আমরা তাদের মানে গণহারে শিক্ষিত করতে চাই না, আমরা চাই তাদের ভিতরে জ্ঞানটার সমৃদ্ধ হোক, ভিতরে জ্ঞান থাকুক। আমি একটি প্রস্তাব দিতে চাই মাননীয় উপাচার্য, যে যদি প্রতি সপ্তাহে একটি করে নজরুল বক্তৃতা, কিংবা আমাদের যারা প্রাজ্ঞজন, দেশের যারা শ্রেষ্ঠ মানুষ, তাদের উপরে, জীবনের উপরে, কর্মের উপরে যদি প্রতি সপ্তাহে একটি করে নজরুল বক্তৃতা
কিংবা এই ধরনের বক্তৃতা যদি আপনারা শুরু করেন তাহলে আমার মনে হয় যে এই ওপেন ইউনিভার্সিটির যারা ছেলেমেয়েরা তারা আরও বেশি করে তারা প্রজ্ঞাবান হয়ে উঠবে, অনেক কিছু জানতে পারবে। আমরা সঙ্গীত ডিপার্টমেন্টটা একটু খুলি, তাহলে সেখানে তার আন্ডারে আমাদের করতে সুবিধা হবে, কারণ আমার মতো করে করাতে চাইতে একটা স্কুলের অধীনে করলে বা একটা ডিপার্টমেন্টের অধীনে করলে সুবিধা হবে। অনেক ধন্যবাদ। আমরা আবার প্রজ্ঞার কাছে যাই, কোন গান শুনবো? এবারে গাইছি সখী আর অভিমান জানাবো না। শুনিয়ে গানটি রাগ ভৈরবের উপর এবং গানটির আদি রেকর্ড হয়েছিল 1939 সালে। জানাবো না, বাসবো ভালো নীরবে, চোখের জলে গলল না যে হায়, চোখের জলে গলল না যে তার মুখের কথায় কি হবে, কি হবে সখী আর অভিমান জানাবো না। অন্তর জামি হয়ে অন্তরে মোর দিবানিশি রহে যে চিতচোর, অন্তর জামি হয়ে অন্তরে মোর দিবানিশি রহে যে চিতচোর, অন্তরে মোর কোন সে ব্যথা বোঝে না সে কে কবে, সখী আর অভিমান জানাবো না। এবার আমার প্রেম নিবেদন আপন মনে গোপনে, সূর্যমুখী চাহে যেমন চাওয়ার নেশায় তপনে, কুমুদিনী চাঁদে ভালোবাসে তাই সে অশ্রু সায়রে ভাসে, কুমুদিনী চাঁদে ভালোবাসে তাই সে অশ্রু সায়রে ভাসে, হাজার জনম কাঁদিতে হবে, হাজার জনম কাঁদিতে হবে, তাহারে চেয়েছি যবে যবে, সখী আর অভিমান জানাবো না, বাসবো ভালো নীরবে, চোখের জলে গলল না যে হায়, চোখের জলে গলল না যে তার মুখের কথায় কি হবে, কি হবে সখী আর অভিমান জানাবো
অনেক ধন্যবাদ প্রজ্ঞা, খুব ভালো লাগলো গানটি। গানটি খুব কম শুনি আমরা, খুব স্বল্পশ্রুত গান। শুদ্ধ সুরে কিছুটা স্বল্পশ্রুত, শুদ্ধ আমি সুরে চেষ্টা কিছুটা করেছি স্বল্পশ্রুত। শুদ্ধ সুরে গানটি গাইতে। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষে চলে এসেছি। ওয়াদ ভাই, আপনি যদি এক কথায় শুধু এক লাইনে বলবেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কত দূর যাবে বলে আপনি বিশ্বাস করেন? বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় মানুষকে জ্ঞান বিতরণ করার জন্য বা জাতিগোষ্ঠীকে শিক্ষিত করার জন্য। যতদিন পর্যন্ত এই জাতি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উন্মুক্তই থাকবে। আমরা আশা করি সেই জাতির প্রতি আমাদের অনেক ঋণ, সেই ঋণ শোধ করার চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়। নজরুলকে কতটা রাখবেন? নজরুল আমাদের চেতনায়, নজরুল আমাদের সম্পদ। তাকে অবশ্যই নিয়েই আমাদের পথ চলা। তার দর্শন, তার চিন্তা, তার মানে দেশপ্রেম, জাতীয়তাবোধ, এটা না থাকলে তো আমাদের টিকে থাকা সম্ভব না। অনেক ধন্যবাদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। আপনি অনেক অসাধারণ সব কথা বললেন, যেগুলো নজরুলের আমরা আরও সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে থাকবে। আর পৃথুলা দত্ত প্রজ্ঞা তো খুব এই বয়সেই নজরুলকে যেভাবে ভালোবাসার চেষ্টা করছে, সাথে নিচ্ছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অপূর্বকে, ধন্যবাদ আমাদের শিমুকে। প্রিয় দর্শক, আজকে আমরা নজরুলের শিক্ষা চিন্তা নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম, এবং তিনি চমৎকার করে তার বিশ্ববিদ্যালয়ে কীভাবে নজরুলের সঙ্গে একীভূত হবে, নজরুলের চিন্তার সঙ্গে, সেটি তিনি বর্ণনা করেছেন। আমরা রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে সবসময় নতুন বিষয় আনতে চাই। আমাদের নজরুল কোন কোন জায়গায় আছেন, কোন কোন জায়গায় নেই, সেগুলো আমরা খুঁজে দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।